আপনারা তো অনেক রকম বরফি সন্দেশ খেয়েছেন, যেটা ছানার বরফি হোক আর দুধের বরফি হোক। তো বন্ধুরা, আজকে আমি একদম নতুনভাবে ময়দা দিয়ে কিভাবে আপনারা বরফি সন্দেশ বানাবেন তার প্রসেসটা কিন্তু একদম খুব সহজভাবে দেখাবো। একবার দেখলেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ময়দা দিয়ে কিভাবে বরফি তৈরি করতে হয় সেটা একদম পারফেক্টভাবে দেখিয়ে দেবো। আপনারা তো ছানা দিয়ে, দুধ দিয়ে অনেক রকমভাবেই বরফি তৈরি করে খেয়েছেন। একবার ময়দা দিয়ে এইভাবে বরফিটা তৈরি করে দেখুন। সামান্য কিছু উপকরণ লাগে, শুধু ময়দা, ঘি আর একটু চিনি দিলেই কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি। তাহলে বরফি সন্দেশ বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়াতে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে ঘি আর তেল মিক্সড করে 1.5 কাপের মতো নিয়েছি। তো এখানে আমি এই ঘিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু সাদা তেল, রান্নার তেল দিয়েও এটা তৈরি করতে পারবেন, আর ঘি বা তেল মিক্সড করেও এটা তৈরি করতে পারেন। এবারে এই তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এতে আমি 3 কাপের মতো ময়দা দিয়ে দেবো। মানে যে বাটির পরিমাণেই নেবেন সেই বাটির পরিমাণের হিসাবটা আপনারা মনে রাখবেন। এবারে এই ময়দাটিকে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে 10 মিনিট ধরে এটাকে কুক করতে হবে, তাহলেই হয়ে যাবে। এবারে দেখুন, কিছুক্ষণ আমি নাড়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ঘিটা কিন্তু ময়দা খুব সুন্দরভাবে শুষে নিয়েছে। তার জন্য লাগলে আর 2 থেকে 3 চামচ আপনারা এখানে ঘি অ্যাড করে দিতে পারেন। দিয়ে এইভাবে নাড়বেন। নাড়তে নাড়তেই যখন দেখবেন 5 মিনিট হয়ে গেছে, তখন কিন্তু এতে 2 থেকে 3 চামচ জল দিয়ে দেবেন। এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে, এই যে আমি ময়দাটা তেলের সাথে বা ঘিয়ের সাথে দিয়ে ভাজতে ভাজতে জলটা কেন দিচ্ছি? এই জলটা যখন আমি দেব, দেখবেন ময়দাটা একটু ফেটে ফেটে যাচ্ছে, যেমন ছানাটা কেটে গেলে হয়, যার জন্য কি হচ্ছে, মিষ্টির মধ্যে একটা দানা দানা ভাব আসছে। এটাই হচ্ছে তার প্রধান কারণ। এইভাবে গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়ামভাবে রাখতে হবে। আর এতে আমি আরও 2 থেকে 3 চামচ জল অ্যাড করে দিলাম। আর এই জলটা অ্যাড করে দেওয়ার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ময়দাটা আগের থেকে কত সুন্দরভাবে ফেটে যাচ্ছে, আর খুব সুন্দরভাবে একটা গাঢ় গাঢ় ভাব আসছে। আর এই রকম এসে গেলেই আপনারা বুঝতে পারবেন 10 মিনিট পরেই এটা কিন্তু পরিষ্কারভাবে হয়ে যাবে। আর এখানে এটাকে ভাজার কোনো দরকার নেই। আর এটাকে গ্যাসের ফ্লেমটি অফ করে দেওয়ার পরেই দেখবেন যে চাপ হয়ে গেছিলো সেটা কিন্তু লিকুইড হয়ে গেছে, কারণ এর তেলটা ওপর দিকে কিন্তু ভেসে উঠছে, যার জন্য এটা লিকুইড হয়ে যাচ্ছে। এবারে এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নেবেন। দেওয়ার পর এখানে আমি একটা চিনির রস তৈরি করব। আমি যে কাপে করে ময়দাটা আমি নিয়েছিলাম 3 কাপ, সেই কাপে করেই আমি কিন্তু 3 কাপ চিনি দিয়ে দিলাম। আর এই 3 কাপ চিনির জন্য আমি এখানে 1.5 থেকে 2 কাপ জল দিয়ে দেবো। আর এখানে মোটা চিনি থাকলে 2 কাপ জল দেবেন, আর যদি সরু চিনি থাকে তবে 1.5 কাপ জল দেবেন। এই হিসাবটা মনে রাখবেন। এবারে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে এই চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাক তৈরি করে নিতে হবে। পাকটা কীরকম হবে আমি এখানে বলে দিচ্ছি। আর এই ময়দার বরফি সন্দেশটা বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চিনির রসটা, কারণ এই চিনির রসের উপরেই কিন্তু মিষ্টিটা নির্ভর করছে। কারণ এই চিনির রসটার পাকটাই কিন্তু মিষ্টিটাকে দাঁড় করাবে। এজন্য যখনই আপনারা দেখবেন যে এখানে যে ভাগটা আমি বললাম ওই ভাগে দেবেন। আর যখন আপনারা আঙুলে করে নিয়ে যখন দেখবেন এরকম একটা সুতোর মতো পাক তৈরি হচ্ছে, তখনই কিন্তু ওটা বুঝতে পারবেন যে পারফেক্ট হয়ে গেছে। এর থেকে বেশি যদি চড়া পাক করে নেন, তাহলে কিন্তু মিষ্টিতে ওই ময়দার সাথে যখনই আপনারা দিয়ে চিনিটা গুলবেন, সঙ্গে সঙ্গে ওটা জমে যাবে। তো বন্ধুরা, সঙ্গে সঙ্গে যদি জমে যায় তারও একটা সলিউশন আছে, ভিডিওর ভেতর আমি বলে দিচ্ছি, দেখতে থাকুন। আশা করি পাকটা দেখেই আপনারা বুঝতে পারছেন। আঙুলে করে নিয়ে যখন দেখবেন এরকম একটা সুতোর মতো কাটছে, তখনই বুঝতে পারবেন যে এখানে পাকটা পারফেক্ট রেডি। আর এখানে কিছু করার দরকার নেই। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখানে আমি কিছু কেশর অ্যাড করে দিলাম। কেশর দিলে সেন্টটাও ভালো হয় বা কালারটাও ভালো আসে। এখানে আপনারা যদি কেশরের পরিবর্তে ছোটো এলাচ দেন তাতেও কিন্তু হবে। এবারে এখানে যে ময়দার ভাজাটা আমি রেখেছিলাম সেটাকে একবার ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এতে আমি চিনির পাকটা দিয়ে দিলাম। পাকটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু এটা জমে যেতে পারে। এই পাকটা দিয়ে ভালো করে নাড়ার পর দেখতে পাবেন এটা কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করছে। আর তখনই দিয়ে দিতে হবে এখানে গুঁড়ো দুধ। যে পরিমাণ ময়দা সেই পরিমাণে গুঁড়ো দুধও আপনারা দিতে পারেন, বা এখানে 2 কাপ দিতে পারেন। আমি এখানে দেখুন ওই 1 কাপ দিয়েছি, যে কাপে করে আমি ময়দা দিয়েছিলাম ওই পরিমাপেই আমি দিলাম 1 কাপ। আর দিয়ে এটাকে নাড়বো। আর নাড়তে নাড়তে যদি খুব টেনে যায় বা শক্ত হয়ে যায়, তার জন্য আমি এখানে বলে দিচ্ছি, দেখে নিন। ময়দার বরফি সন্দেশ বানানোর জন্য যখন আপনারা চিনিটা দিয়ে, চিনির রসটা যে তৈরি করেছেন ওটা যখন ওই ঘিয়ের সাথে দিয়ে, ময়দা আর ঘিয়ের সাথে মিশিয়ে যখন আপনারা পাকটা হাতে করে মাখছেন,
ওই মুহূর্তে যদি আপনি মনে হয় যে আমার চিনির রসটা খুব কড়া হয়ে গেছে, তার জন্য মিষ্টিগুলো সঙ্গে সঙ্গে নাড়তে নাড়তেই একদম জমে যাচ্ছে, এরকম তো হতেও পারে, মিষ্টির কাজের মধ্যে কিন্তু এগুলো হয়। তো যদি আপনাদের এটা সমস্যাটা হয়, এর জন্য আপনারা কি করবেন, সেজন্য একটা সলিউশন আপনাদেরকে বলে রাখা ভালো। কারণ মিষ্টি তৈরি করার ক্ষেত্রে সমস্ত কিছু ডিটেলসে জেনে তবে আপনাদেরকে করা উচিত। সেজন্য দেখুন, যদি মনে হয় যে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনির রসটা ওই ময়দার লিকুইড ঘি আর ময়দার সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে জমে গেছে, একদম শক্ত ইট হয়ে গেছে, যে ওটা নিয়ে আর কোনো কাজ করা যাচ্ছে না, সেজন্য আপনাদেরকে আমি এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি। আপনারা অল্প করে হাফ কাপের মতো একটু জল দিয়ে দেবেন যদি জমে যায়। আর যদি না জমে তাহলে আর কিছু করার দরকার নেই। যদি জমে যায় তাহলে অল্প করে একটু জল দেবেন, দিয়ে একটু ভালো করে মেখে নেবেন। যদি দেখেন যে এটা একদম খুব ড্রাই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে একবার চাপিয়ে দেবেন হালকা করে, দিয়ে একটু নেড়ে চেড়ে দেখবেন যখন চিনিটা আবার গলে যাবে তখন আগের পর্যায়ে এসে যাবে। দিয়ে এবার একটু ভালো করে হাতে করে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করে নিলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আমি কেন বললাম, কারণ আপনারা মিষ্টি তৈরি করার ক্ষেত্রে পাকের ব্যাপার ভুল হতেই পারে। তো যদি ভুল হয়ে যায় সেটাকে সলিউশন কিভাবে ঠিক করা যায় সেই পদ্ধতিটাই কিন্তু আপনাদেরকে আমি বলে রাখলাম। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে এটাকে মেশাতে হবে, আর মেশালেই দেখবেন এটা খুব সুন্দরভাবে জমতে শুরু করবে। আর এটা জমতে টাইম লাগবে 5 থেকে 7 মিনিট। আর এরপরেই আমি আরও 1 কাপ গুঁড়ো দুধ এখানে অ্যাড করব, কারণ এখানে গুঁড়ো দুধটা দিলেই কিন্তু এর টেস্টটা খুবই সুন্দর আসে। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও এখানে 3 কাপ অ্যাড করতে পারেন। এখানে আমি 2 কাপ দিলাম, আপনারা চাইলে এখানে 3 কাপও দিতে পারেন। দিয়ে এই গুঁড়ো দুধটাকে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরেই দেখতে পাবেন যে এটা কিছুক্ষণ কড়ার মধ্যে রাখলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে টেনে যাচ্ছে। আর যখন নরম গরম অবস্থায় রাখবে তখনই কিন্তু এটাকে তুলে একটা ট্রের মধ্যে সেট করে নিতে হবে। দেখুন, এখানে আমি একটা ট্রে নিয়েছি, আর ট্রের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পর যে পাকটা আমি করেছি ওই পাকটা কিন্তু এখন নরম গরম অবস্থায় আছে, খুব ঠান্ডা করে ফেললে হবে না, নরম গরম অবস্থায় এটাকে ট্রের মধ্যে তুলে সেট করতে হবে। আর এই পাকটা যে পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আপনাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দিই। আমি এটা আগে দেখানো উচিত ছিল। এখানে দেখুন, এটা আমি সমস্ত দিয়ে দেবার পর এখান থেকে একটু পাক হাতে করে তুলে নিয়ে দেখব। দেখুন, তুলে নিয়ে দেখছি যে এরকমভাবে গোল করে পাকানো যাচ্ছে, তখনই কিন্তু এই ট্রের মধ্যে পাকটাকে তুলতে হয়, এটাই হচ্ছে নিয়ম। এভাবে খুব সুন্দরভাবে একটা স্প্যাচুলায় করে আপনারা চেপে চেপে এই বরফির শেপটাকে তৈরি করে নেবেন। আপনারা চাইলে যে কোনো থালার মধ্যে করতে পারেন, গোল থালা, অথবা এরকম ট্রে যদি থাকে বা টিফিন বক্স এর মধ্যেও করতে পারেন, বা কেক তৈরি করার যে ক্যানগুলো থাকে সেগুলো দিয়েও আপনারা করতে পারবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বা খুব ভালো করে সেট করে নেওয়ার পর এর ওপর থেকে আমি একটা স্তবক দিচ্ছি। এই স্তবকটা মিষ্টির দোকানে থাকে, এটা হচ্ছে সিলভার প্লেট বলা হয়। আপনারা সাধারণত মিষ্টির দোকানের সরঞ্জাম যেখানে পাওয়া যায় সেখানে এগুলো পাবেন। আর যদি আপনাদের মনে হয় এগুলো পাওয়া যাচ্ছে না, তাহলে এই সিলভার প্লেটটা বা স্তবকটা দেওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র কিছু আমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ বা ড্রাই ফ্রুট দিয়ে এর উপরে সুন্দরভাবে মিশিয়ে এটাকে ডেকোরেশন করে নিতে পারবেন। আর যদি এইগুলো সব জায়গায় হয়তো পাওয়া যায় না, এই রকম স্তবকটা আপনারা হয়তো পাবেন না, সেজন্য আপনারা এখানে কিছু ড্রাই ফ্রুট ইউজ করে এর মধ্যে চেপে চেপে বসিয়ে দেবেন। আর এখানে যদি পারেন কিছু খেজুরকে কেটে দিলেও কিন্তু এর টেস্টটা ভালো আসে। এখানে আমি সমস্ত কিছু দেওয়ার পর এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি, 1 ঘন্টার মতো। আর এটাকে সবসময় মাথায় রাখবেন একটু নরম নরম থাকবে সেই অবস্থায় কাটবেন, খুব শক্ত করে ফেলে কাটবেন না, তাহলে কিন্তু পিসটা ভালো আসবে না বা ভেঙে যেতে পারে। আমরা একটু নরম নরম আছে দেখুন, সেই অবস্থায় আমি কিন্তু এটাকে কেটে নিচ্ছি। এটা সাধারণত আমি আধ ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো রেস্টে রাখলেই এটা হয়ে যায়। আর যদি ফ্রিজে রেখে দেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে দেখুন কত সুন্দর পিসটা বেরিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কত সফট হয়েছে, আর লুকটাও কত সুন্দর এসেছে। আর খেতে যে এত অসাধারণ হবে, এত মজার একটা রেসিপি, আপনারা একবার যদি বাড়িতে ট্রাই করে দেখেন আপনারা কিন্তু বারবার এই রেসিপিটা তৈরি করতে ইচ্ছা করবে। আমি বলবো এই রেসিপিটা খুবই সুস্বাদু, আমিও খেয়েছি, আমার মেয়েও কিন্তু এটা খেয়ে দেখেছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।